আমার পরের বক্তা সুমন বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। হেগেল লিখেছিলেন, সিকিউর অ্যাট ফার্স্ট ফুড অ্যান্ড ক্লোদিং অ্যান্ড দ্য কিংডম অফ গড উইল কাম টু ইউ অফ ইট সেলফ। যেটা স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। 2024-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের সপ্তম পর্বের আগে আমরা এসে দাঁড়িয়েছি, অর্থাৎ শেষ পর্বের আগে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে এই লোকসভা নির্বাচনের যে মুখ্য এজেন্ডা, সেই মুখ্য এজেন্ডায় কেন্দ্রের শাসক দল যারা রয়েছেন তারা কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার কথা বলছেন না, বরং তারা ধর্মের জিগির তুলছেন। উগ্র হিন্দুত্বের যে অহংকার, সেই অহংকার প্রকাশ করছেন। ধর্মীয় বিভাজনের সহজ রাস্তায় তারা কথা বলছেন। অর্থাৎ যা আমাদের হিংসাকে, যে হিংসা আজকের আলোচ্য অংশের আজকে বিতর্ক সভার প্রতিপাদ্য, সেই চর্চাকে সমৃদ্ধ করছে, হিংসার চর্চাকে সমৃদ্ধ করছে। আপনারা অনেকেই জানেন যে একটা নতুন ধরনের ছবি আমরা এখন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় দেখছি। ধরুন, গাড়ির উইন্ডস্ক্রিন থেকে শুরু করে মোটরসাইকেল বা স্কুটার বা অটো, টোটো, বিভিন্ন জায়গাতে একটা দেখবেন যে একটা নতুন ধরনের একটা হনুমানজির ছবি আমরা দেখছি। যে ছবিটাকে আমরা বলতে পারি যে হনুমানজি 2.0। সেই ছবিটা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার যারা শপথ নিয়েছেন, মূলত তারা দেখবেন যে তারা এই ধরনের ছবি তারা ব্যবহার করছেন। এটার মধ্যে ফ্যাসিজমের চিহ্ন, মোটিভের ব্যবহার এবং খুব স্বাভাবিকভাবে তার মাধ্যমে উগ্র জাতীয়তাবাদের বিকাশ ঘটানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তো রয়েছেই। এবং এই চিহ্নগুলোকে খুব সুকৌশলে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ হনুমানজির যে পুজো বা হনুমানজির যে চর্চা, এটা কিন্তু আমাদের বাঙালি রামজনতা, বাঙালির কাছে কিন্তু নতুন কোনো বিষয় নয়। আমরা হনুমান চালিসা পড়েছি, আমরা রামায়ণ পড়েছি, আমরা সেই যে হনুমানকে, ভক্ত হনুমানকে আমরা দেখেছি, সেই হনুমানের সঙ্গে কিন্তু এই 2.0 যে নতুন যে সৃষ্ট হনুমান বা অর্ডারি হনুমান, তার কিন্তু একটা বেসিক পার্থক্য রয়েছে। রোষ কষায়িত হনুমানের মুখের ছবি আজ বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। আমরা হনুমান চালিসার হনুমান আমরা দেখেছি, তিনি শান্ত, মহাবলী, প্রভুভক্ত, যিনি জ্ঞান গুণসাগর, অর্থাৎ এ সি অফ উইজডম অ্যান্ড গ্রেট গুডনেস, যিনি রাম সীতার পরম সেবক, যিনি লক্ষণের চিকিৎসার জন্য রামের নির্দেশে গোটা পর্বত তুলে এনেছিলেন, বা যিনি আমরা ক্যালেন্ডারের বারবার ছবিতে দেখেছিলাম যে হনুমান তার বুক চিরে রাম সীতার অবস্থান তার বুকের মাঝখানে দেখিয়েছিলেন, তা সেই তিনি আজ নতুন বিগ্রহে প্রতিষ্ঠিত। আজ প্রায় 29 বছর বয়সী ম্যাঙ্গালোরের এক গ্রাফিক্স ডিজাইনার, যার নাম হচ্ছে করণ আচার্য, তিনি এই নতুন যে রাগী হনুমানের যে ছবি, সেই ছবি তিনি তৈরি করেছিলেন। যে নম্র শান্ত মুখের বদলে তিনি উপস্থিত করলেন এ ফেস উইথ অ্যান অ্যাটিটিউড। অর্থাৎ এই 2018 কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় যে নরেন্দ্র মোদী, তিনি এসে এই গ্রাফিক্স ডিজাইনারের যে নতুন তৈরি সৃষ্টি, সেই সৃষ্টির প্রশংসা করে বলছেন, আই ওয়ান্ট টু অ্যাপ্লাউড আর্টিস্ট করণ আচার্য হুজ হনুমান পোর্ট্রেট হ্যাজ ক্যাপচার্ড দি ইমাজিনেশন অফ পিপল অ্যাক্রস ইন্ডিয়া। অর্থাৎ এই যে প্রশংসা খুব স্বাভাবিকভাবে যে এই ছবি এবং এই ছবির যে বাস্তব যে দিক, তার ফলে যে উগ্র সাম্প্রদায়িক প্রচার হতে পারে, সেটা তিনি পরিষ্কারভাবে অনুধাবন করেছিলেন। এবং সেই সময় তিনি কর্ণাটকের সেই সময়কার যে শাসক দল, সেই শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। সেই সময় এই যে ছবিটা তৈরি হয়েছিল, তাতে হিন্দুত্ববাদী মিডিয়া পোর্টাল hinduismnow.org তার ব্যাখ্যা দিয়েছিলেন, হিজ পোস্টার হ্যাজ বিকেম দি রেজ ইন দি লাস্ট ইয়ার ব্র্যাকেটে 2006 across the country is a perfect symbolism of the attitude of new Hindu carries no nonsense and ready to action। অর্থাৎ সেই নতুন হিন্দু, যেই হিন্দু কিন্তু উগ্র হিন্দু, যেই হিন্দু রাগী হিন্দু, যেই হিন্দু কিন্তু কোনো কথা না ভেবে সঙ্গে সঙ্গে অ্যাকশানে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ এই সাংস্কৃতিক জাতীয়তাবাদের মোড়কে একটি ফ্যাসিজম হিন্দু রাষ্ট্র তৈরির যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করলাম। অথচ ভারতবর্ষের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্ব তো বাঙালি হিন্দুত্ব সঙ্গে তারা পরিচিত। বাঙালির হিন্দুত্ব, ভারতবর্ষের হিন্দুত্ব তো স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব।
যিনি 1893 শিকাগো ধর্ম সম্মেলনের মঞ্চে বলেছিলেন যে আমি হিন্দু হিসেবে গর্বিত শুধু একটি কারণে, যে আমার ধর্ম অন্য ধর্মকে শুধু সহ্য করে তাই নয়, অন্য ধর্মকে সত্য বলে বিশ্বাস করে। আর যে নতুন হিন্দুত্ব, যেটা বিজেপি, আরএসএস এবং হিন্দুত্ববাদী সংগঠনের মিলিত যে উগ্র হিন্দুত্ব, সেই হিন্দুত্ব কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা একটা নতুন ধরনের হিন্দুত্বের যে ইতিহাস, সেই ইতিহাস তারা সৃষ্টি করেছে। এর সঙ্গেই যেটা আমাদের আলোচ্য বিষয় রয়েছে সেটা কুকথা। কুকথারও ইতিহাস খুব অল্প দিনের নয়, মানে যখন ইলেকট্রনিক মিডিয়া এত সংখ্যায় ছিল না সেই সময়ও কুকথা ছিল। আমি দেখছিলাম যে 6ই জানুয়ারি 2013 একটা লেখা, যে 2000 সাল নাগাদ সিপিএমের যে আলিমুদ্দিনের যে পার্টি অফিস, সেখানে তাদের যে সাধারণ সম্পাদক অনিল বিশ্বাস, তিনি সাংবাদিক সম্মেলন করার পরে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে সামনে যে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের, তিনি তখন বলেছিলেন যে কথাটা, সেটা হচ্ছে কংগ্রেস তো পারলে ওনার শাড়ির তলায় ঢুকে যায়, সেটাই করতে বলুন না হয়। কিন্তু ঘটনাটা ঘটলো তারপরে যখন তার ঘরে যাওয়া হলো, সাংবাদিক বলছেন যে তখন অনিলবাবু হঠাৎ জিজ্ঞাসা করলেন যে আমি কি বলেছিলাম, এবং সেটা যখন তাকে ব্যাখ্যা করে বলা হলো তখন তিনি বললেন যে না, এটা আমি আসলে বলতে চাইনি, আমি আসলে বলতে চেয়েছি আঁচলের তলায়। তা পরবর্তীকালে দেখা গেল যে সিপিএমের যে দৈনিক, সেই দৈনিকের সাংবাদিক তিনি বিভিন্ন দপ্তরে ফোন করে জানালেন যে অনিলবাবুর যে বক্তব্য, সেই বক্তব্যে অনিলবাবু এই কথা বলতে চাননি, উনি আসলে আঁচলের তলায় করতে বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পরের দিনের যখন কাগজ প্রকাশিত হলো, দেখা গেল যে কোনো সাংবাদিকই তাদের যে অনুরোধ, সেই অনুরোধ তারা প্রত্যেকেই রেখেছিলেন, মানে যে কথাটা তিনি বলেছিলেন সেই কথাটা কোথাও প্রকাশিত হয়নি। অর্থাৎ এই একই ট্র্যাডিশন কিন্তু ধারাবাহিকভাবে চলছে। যে যদি আপনি ধরেন যে অনিল বিশ্বাস থেকে শুরু করে আজকের যিনি এক সময়ের মাইলর্ড ছিলেন, এক সময়ের মানুষের ভগবান ছিলেন, সেই অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণ স্থলটা কিন্তু পাল্টায়নি। আরও একটা কথা উল্লেখ আছে সেই লেখাতে, এটা ইতিহাসবিদ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ নির্বেদ রায়ের দাবি অনুযায়ী সেটা দেওয়া হয়েছিল, যে তিনি বলছেন যে স্বাধীনতার পর চূড়ান্ত যে অসভ্যতাটা, সেই অসভ্যতাটা করেছিলেন জ্যোতি বসু। কি ঘটেছিল, যে ইতিহাস ঘেঁটে নির্বেদবাবু বলছেন যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কিরণচন্দ্র রায় তার প্রয়াণের পর বিধানসভায় শোক প্রস্তাব নেওয়ার সময় জ্যোতিবাবু উঠে দাঁড়াননি। পরবর্তীকালে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন যে জল্লাদ মারা গেলেও জল্লাদই থাকে, তার মৃত্যুতে আমি শোক জানাতে পারবো না। বা দক্ষিণ 24 পরগনার গঞ্জ শহরের এক নির্বাচনী সভায়, যেখানে জ্যোতিবাবু অম্লান বদলে বলেছিলেন যে উনি তো দ্রৌপদীর মতো, একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে, এবং সর্বহারার সাগরে সেই সময় তুমুল হাততালির কল্লোল উঠেছিল। অর্থাৎ আক্রমণের যে প্রবণতা, সেই প্রবণতার লক্ষ্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান মুখ্যমন্ত্রী, অর্থাৎ একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, মহিলা রাজনীতিবিদ, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে ধারাবাহিকভাবে, আগেও করা হয়েছে, বর্তমানেও করা হয়েছে। আপনারা জানেন যে পরবর্তীকালে ইসি থেকে অভিজিৎবাবুকে তাকে ভর্ৎসনা করা হয়েছিল, একদিন প্রচার বন্ধ করা হয়েছিল। আর যে কথাটা নিয়ে সাধারণভাবে বিতর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, যে দেখুন, কোনো ধর্ম প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোনো খারাপ কথা বলেননি, তিনি ইন্ডিভিজুয়াল কতজনের কথা বলেছেন, এবং তিনি যে সঠিক কথা বলেছেন সেই কথাটা কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছিল। যার কথা তিনি বলেছিলেন, যে কার্তিক মহারাজের কথা তিনি বলেছিলেন, তিনি কয়েকদিন আগে শহরের রাস্তায় একটা তিনি মিছিল করেছিলেন, যে মিছিলে তার সঙ্গে বিজেপির নেতারা তার সঙ্গে ছিলেন, দেবজিৎ থেকে শুরু করে দেবজিৎ সরকার, কৌস্তব বাগজি, রুদ্রনীল ঘোষের মতো নেতারা তার সঙ্গে ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু ওই মিছিল করে এটা প্রমাণ করে দিয়েছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগ অত্যন্ত সঠিক। এটা তো আমার একটা স্বাভাবিকভাবে প্রশ্ন, যে যদি যোগী আদিত্যনাথ, যিনি নাথ সম্প্রদায়ের অধ্যক্ষ, গোরক্ষপুর নাথের যিনি প্রধান, তিনি যদি অক্লেশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই মহারাজরা কেন রাজনীতির ময়দানে, রাজনীতি থেকে দূরে থাকার কথা তারা কেন বলছেন? তারা কেন বলছেন যে আমরা রাজনীতি করি না, আমরা বিজেপির সঙ্গে নেই, আমরা কোনোভাবে কারোর সঙ্গে করি না? এই যে কথাগুলো, এগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে আপনি দেখবেন, এই যে গডম্যান যারা, বা যারা স্বঘোষিত গডম্যান, তাদের যে যোগাযোগ, সেই যোগাযোগটা অত্যন্ত স্পষ্ট। এই কদিন আগে দেখবেন গুরমিত রাম রহিম, যার সংগঠনের নাম হচ্ছে ডেরা সাচ্চা সৌদা, সেই গুরমিত রাম রহিম 2024-এর নির্বাচনে 2024-এর নির্বাচনে 24শে মে
তিনি তার সংগঠনকে বিজেপির পক্ষে আছে এই কথা তিনি ঘোষণা করেছিলেন। এবং খুব আশ্চর্যজনকভাবে দেখা গিয়েছিল যে 28শে মে তাকে যে তার ম্যানেজারকে হত্যা করার যে অভিযোগ ছিল, সেই অভিযোগ থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছিল। এরপরে আমি বলবো যে নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী, তার মুখেও যে ধরনের কথা আমরা বারবার ধরে শুনছি, সেটাও কিন্তু খুব সাংঘাতিক কথা, যে তিনি সরাসরি বলছেন যে ভারতবর্ষের সমস্ত সম্পদ এমন শ্রেণীর মানুষের কাছে তুলে দেওয়া হবে যাদের সন্তান বেশি, অর্থাৎ যে ধর্মনিরপেক্ষ সংবিধানের নামে তিনি শপথ নিয়েছিলেন, সেই শপথ গ্রহণ করার পর তিনি সরাসরি একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে তিনি সরাসরি আক্রমণ করছেন। আমরা দেখেছি যে যখন দানিশ আলী, বিএসপির একজন সাংসদ, লোকসভার মধ্যে তাকে যখন আক্রমণ করেছিলেন রমেশ বিদুরী নামক বিজেপির এক বিধায়ক অত্যন্ত কুৎসিত ভাষায়, তখন আমরা দেখেছিলাম যে তখন কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে হাততালি পড়েছিল। অর্থাৎ এই যে কথাগুলো, এই কথাগুলোর একটা পরোক্ষ সমর্থন আমরা কিন্তু সেক্ষেত্রে দেখেছিলাম। খুব স্বাভাবিকভাবে সহিষ্ণুতার যে প্রশ্ন, সেই সহিষ্ণুতার প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে নেই। অনেকটা সময় চলে গেছে, আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে এক অধ্যাপক ছিলেন। সেই অধ্যাপক 1991 সালের কথা বলছেন, তখন সিনিয়র বুশ তখন সদ্য যুদ্ধ ঘোষণা করেছেন ইরাকের বিরুদ্ধে, এবং সেই চত্বরে বহু বিদেশি এবং বহু ছাত্রছাত্রী তারা যুদ্ধের বিরোধী ছিল এবং তারা যুদ্ধের কথা ছাত্রছাত্রীদের সঙ্গে তারা শেয়ার করতেন, ছাত্রছাত্রীদের সিলেবাসের বাইরে গিয়ে যুদ্ধের কথা বলতেন। তারা মনে করেছিলেন যে এর ফলে তাদের ওপর খাড়া নেমে আসতে পারে, কিন্তু খুব স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের জানিয়েছিলেন যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মনে করে শিক্ষার অগ্রগতির স্বার্থে সকলের সব বিষয় সমস্ত রকমের মত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি, তা তিনি আমেরিকার নাগরিক হন বা না হন। এক অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই বিশ্ববিদ্যালয় কারোর কণ্ঠ রুদ্ধ করতে চায় না। অর্থাৎ এই যে পরিবেশ, এই পরিবেশ সৃষ্টি করাটা আগে গুরুত্বপূর্ণ বেশি। অর্থাৎ রাষ্ট্র যদি এই পরিবেশ প্রপারলি সৃষ্টি করে, রাষ্ট্র যদি প্রকারান্তরে ধর্মের বিভাজনের মাধ্যমে গোটা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করে, তাহলে খুব স্বাভাবিকভাবে তার পরিণতি হিসেবে হিংসা বিরুদ্ধ জায়গায় ছড়িয়ে পড়বে। ধন্যবাদ। ধন্যবাদ সুমনদা।